আপনারা শুনছেন ভূতের কাহিনী। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন এই দোয়াই করি। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, ময়মনসিংহ জেলা থেকে লিখছি। ব্যক্তিগত কিছু কারণে নির্দিষ্ট এলাকার নাম প্রকাশ করতে পারছি না। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা ঘটেছে মাত্র 2 দিন আগে। এখনো পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাইনি। অনেকে হয়তো এটাকে কাকতালীয় বলে কেউ কেউ হয়তো বিশ্বাস করবেন না, আবার কেউ হয়তো এটাকে তেমন ভয় কিছু বলবেন না। কিন্তু সত্য বলতে যার সাথে এমন ঘটনা ঘটে কেবল সেই বোঝে ভয়ের প্রকৃত রূপ কি। সেদিন রাতটা ছিল অন্য সব দিনের মতন স্বাভাবিক। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। সময় তখন আনুমানিক রাত 10টা কিংবা তার একটু বেশি। আমাদের বাড়ির অবস্থান একটু ভিতর দিকে। আগে আমরা উপজেলা সদরে থাকতাম, কিন্তু পরে বাধ্য হয়ে সেই বাড়ি বিক্রি করে একটু নিরিবিলি জায়গা নতুন বাড়ি করি। মূল সড়ক থেকে একটু সরু রাস্তা নেমে গিয়েছে, তার পাশেই বিশাল এক বিল। সেই বিলের ধারে আঁকাবাঁকা একটি পথ ধরে প্রায় 4 থেকে 500 গজ ভেতরে আমাদের বাড়ি। আশেপাশে আরও মাত্র 2টি বাড়ি রয়েছে। পুরো এলাকা বেশ নির্জন। সেদিনও প্রতিদিনের মতো সেই পথে হাঁটছিলাম, কিন্তু অদ্ভুতভাবে সেই দিনের রাতটা শুরু থেকেই যেন একটু অন্যরকম লাগছিল আমার। চারপাশে অস্বাভাবিক নীরবতা, এমন এক নীরবতার যেখানে নিজের শ্বাসের শব্দটাও কানে অস্বস্তিকরভাবে ধরা পড়ে। যখন আমাদের বসত ভিটার কাছাকাছি পৌঁছলাম, ঠিক তখনই চোখে পড়ল আম গাছটার ওপর কিছু একটা নড়ছে। প্রথমে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু খেয়াল করতে মনে হলো যেন কেউ একজন ধীরে ধীরে গাছ বেয়ে নিচে নামছে। মাথায় তখনও স্বাভাবিক যুক্তি কাজ করছিল। ভাবলাম হয়তো কেউ আম পাতে এসেছে কিংবা চুরি করতে। গলাটা একটু শক্ত করে বললাম, কে সেখানে? কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই আচমকা একটা শব্দ, কাঠ ভাঙার সেই তীব্র কানে বিতে যাওয়ার শব্দ। এরপর একটা কাঁচা আমের ডাল সজোরে মাটিতে আছাড় পড়ল। শব্দটা এত হঠাৎ আর এত জোরে হলো যে বুকের ভেতরটা ধক করে উঠল। আশপাশে একটুও বাতাস ছিল না, গাছের অন্য কোনো পাতাও নড়ছিল না, অথচ সেই ডালটা যেন কেউ ইচ্ছে করে ভেঙে ফেলল। আমি স্থিরভাবে দাঁড়িয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার শরীর আমার কথা শুনছে না। পা দুটো মাটিতে এমনভাবে আটকে গিয়েছে যেন শিকড় গজিয়েছে। হাত তুলতে চাইলাম, পারলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। বুকের ভিতর হৃৎপিণ্ডটাও এমনভাবে দুকদুক করছিল, মনে হচ্ছিল সেটা যেন বাইরে বেরিয়ে আসবে। ধীরে ধীরে আবার চোখ তুলে আম গাছের দিকে তাকালাম। এবার আর কোনো সন্দেহ রইল না, সত্যি কেউ একজন নামছে। তার নাড়াচাড়া ছিল অস্বাভাবিক ধীর, যেন প্রতিটা মুহূর্তে ইচ্ছা করে লম্বা করা হচ্ছে। গাছের গায়ে হাত রেখে সে নামছিল, কিন্তু তার শরীরের ভঙ্গি ছিল অদ্ভুতভাবে কুচকুচে থাকা। নিচে নামার পরেও সে একবারও আমার দিকে তাকালো না, যেন আমি তার অস্তিত্বের মধ্যেই নেই। তারপর নিঃশব্দে গাছের আশপাশে ঝোপের ভিতর ঢুকে গেল। ঠিক তখনই পাশের বাড়ি কুকুরটা চিৎকার করে উঠল। সে ডাকটা ছিল সাধারণ ঘেউ ঘেউ না, এটা ছিল আতঙ্কের ভরা, যেন সে এমন কিছু দেখতে পেয়েছে যা মানুষ দেখতে পায় না। তার ডাক ক্রমশ তীব্র হচ্ছিল, আর সে শব্দ পুরো পরিবেশটাকে আরও ভারী করে তুলছিল। মনে হচ্ছিল অন্ধকারটা যেন চারিদিকে থেকে আরও আমাকে চেপে ধরছে। আমি তখনও দাঁড়িয়ে আছি, কিন্তু আমার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই। সময় যেন থেমে গেছে, চারপাশে সবকিছু স্থির, শুধু আমি। বুকের ভেতরটাই শব্দ আর কুকুরটার চিৎকার। হঠাৎ মনে পড়ল আমি ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা একটা অনুভূতি ধীরে ধীরে ঘাড় বেয়ে নেমে এসেছিল, কিন্তু পিছনে তাকানোর সাহস বা শক্তি কোনোটাই ছিল না আমার। তারপর সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম তখন চারপাশে হালকা আলো। ফজরে আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। তারপর ধীরে ধীরে অনুভব করলাম আমি মাটির উপর শুয়ে আছি, ঠিক সেই আম গাছের নিচে, শরীরটা ঠান্ডা কাপড়ে ভেজা। বুঝলাম রাতে বৃষ্টি হয়েছে। কাদা মাটির গন্ধ, ভেজা পাতার গন্ধ, সব মিলায় একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে অনুভূতি। হাত বাড়িয়ে পকেটে হাত দিলাম।
মোবাইলটা ঠিকই আছে, মানিব্যাগ ঠিকই আছে, ভিতরে থাকা পুরোপুরি নষ্ট হয়নি। কাপা কাপা হাতে সময় দেখলাম 5:45। এতটা সময় আমি এখানে পড়েছিলাম, অথচ কিছুই মনে নেই। উঠে বসতে বুঝলাম শরীরের প্রতিটা জায়গায় ব্যথা, যেন কেউ বারবার আমাকে আছাড় মেরেছে। পিঠে হাত দিতেই তীব্র জ্বালা অনুভব করলাম। দাঁড়াতে গিয়ে মনে হলো পা দুটো আমার না, অন্য কারো। ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। চারপাশে তখনও হালকা কুয়াশা, ভেজা মাটিতে পায়ের শব্দ অস্বাভাবিকভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছিল কেউ আর আমার পিছনে হাঁটছে। এবার পিছনে তাকাতে গিয়েও থেমে গেলাম। অজানা একটা ভয় আমাকে থামিয়ে দিল। মাথার ভিতর তখন একটা প্রশ্নই ঘুরছিল, আমি যদি এতক্ষণ এখানে পড়ে থাকি তাহলে কেউ আমাকে কেন দেখতে পায়নি? পাশের বাড়ির লোকজন কিংবা আমাদের বাড়ির নিজের পরিবার কেউ কি এই পথে দিয়ে যায়নি? নাকি কেউ দেখেও কাছে আসার সাহস পায়নি? বাড়িতে পৌঁছানোর পর সব কিছু আরও অস্বাভাবিক লাগলো। সবাই জেগেছিল, যেন তারা জানতো কিছু একটা হয়েছে। আমাকে দেখে তারা কান্নায় ভেঙে পড়ল। তাদের চোখের ভয়টা ছিল সত্যিকারের অভিনয় নয়। সব কিছু বলার পরেও যখন ওয়াশরুমে গিয়ে গেঞ্জিটা খুললাম, তখন যেন বুকের ভিতরটা হিম হয়ে গেল। বুক, পিঠ আর হাতের কালচে দাগ যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। আর সেই দাগগুলোর মাঝে লম্বা লম্বা আঁচড়, একবারেও তাজা, লালচে। ঠিক যেমন ধারালো নখ দিয়ে আঁচড় দিলে যা হয়। সে দাগগুলো শুধু শরীরে ছিল না, যেন মনে গেঁথে গিয়েছে। এখন জ্বর নিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলে সেই গাছটা, সেই নামতে থাকা অভাবটা আর সেই অদৃশ্য উপস্থিত সবকিছু আমার সামনে ভেসে উঠছে। আমি জানি না সেদিন রাতে আমি ঠিক কি কি দেখেছিলাম। ও মাই গড, এত সুন্দর স্টোরি! ও মাই গড, এত সুন্দর স্টোরি ভাই! আমি আশা করি সামনে আরও তুমি ভালোভাবে স্টোরি দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা না বলে আমি পরবর্তী স্টোরিটা শুরু করতে চাচ্ছি। এই ঘটনাটা আমি আজ পর্যন্ত কাউকে ঠিকভাবে বলতে পারিনি, কারণ আমি নিজেই এখনও বুঝতে পারিনি এটা মানুষ নাকি অন্য কিছু ছিল। এই ঘটনা আমি অনেকদিন কাউকে বলিনি, কারণ আমি নিজেই এখনও বুঝতে পারছি না আমি আসলে কি দেখছিলাম। আমার নাম সিমরান। বিয়ের আগে যশোর নোয়াপাড়া আমাদের বাসা থাকতাম। এখন খুলনায় থাকি, কিন্তু ওই সময়কার কিছু ঘটনা এখনও মাথা থেকে যায় না। আমাদের বাসাটা একটু ভেতরের দিকে ছিল। সামনে একটা সরু রাস্তা, তার আশপাশে একটু ফাঁকা জায়গা। লোকজন বলতো আগে সেখানে একটা টিনের ঘর ছিল, পরে ভেঙে ফেলা হয়েছে। জায়গাটা ঘিরে বড় বড় গাছ লাগানো ছিল, বিশেষ করে একটা কাঁঠাল গাছ, যার ডাল আমাদের জানালার কাছে চলে আসতো। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব হয়ে যেত, অদ্ভুত একটা চুপচাপ ভাব থাকতো। প্রথমে আমি খেয়াল করি, কয়েকদিন ধরে একই সময় একজন লোক ওই ফাঁকা জায়গার পাশে দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখা যেত, পরিষ্কার বোঝা যেত না। আমি ভাবতাম হয়তো কেউ কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু অদ্ভুত ছিল, লোকটা একদম নড়তো না, আর আমার মনে হতো সে আমার বাসার দিকে তাকিয়ে আছে। একদিন আমি একটু বেশি সময় তাকিয়েছিলাম, তারপর হঠাৎ চোখ সরিয়ে আবার তাকাই, দেখি লোকটা নেই। এত দ্রুত কেউ সরে গেলে শব্দ হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। এরপর কয়েকদিন স্বাভাবিক ছিল। আমি নিজেকে বোঝালাম হয়তো ভুল দেখেছি, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট অদ্ভুত জিনিস শুরু হয়। রাতে ঘুমাতে গেলে মনে হয় জানালার দিকটা ভারী হয়ে আছে, যেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে। দেখা যায় না, কিন্তু উপস্থিতিটা টের পাওয়া যায়। হঠাৎ এক রাতে আমার ঘুম ভেঙে যায়, কোনো কারণ ছিল না। চারপাশ একদম চুপচাপ। কিছুক্ষণ পর জানালার দিক থেকে হালকা শব্দ আসে। প্রথমে ভাবলাম গাছের ডাল, কিন্তু শব্দটা আবারও হলো একইভাবে, এক জায়গা থেকে। তখন মনে হলো গাছের ডাল কি এখনও এমনভাবে এই ছন্দে বারবার আঘাত করবে? আমি উঠে বসে জানালার দিকে তাকালাম, কিন্তু পর্দা টানা ছিল, সাহস করে কাছে যায়নি। সকালবেলা দেখি জানালার নিচে মাটিতে পায়ের দাগ, একই জায়গায় বারবার ছাপা দাগ, যেন কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তখন থেকে ভয়টা আসলে শুরু হয়। এরপর থেকে মাঝে মধ্যে আবার সেই লোকটাকে দেখতে পাই।
একদিন বিকেলে আমি একাই ঘরে ছিলাম। পর্দা একটু সরিয়ে ছিল। বাইরে তাকাতেই দেখি লোকটা দাঁড়িয়ে আছে। এবার আগের চেয়ে একটু বেশি পরিষ্কার, লম্বা, একদম চুপচাপ, মাথা একটু নিচু। কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল সে আমাকে দেখছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর ভয়ে সে পর্দাটা নিয়ে দিই। কিছুক্ষণ পর আবার তাকিয়ে দেখি কেউ নেই। আমি তখন থেকে জানালার পাশে যাওয়া কমিয়ে দিই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। আমি না তাকালেও মনে হতো সে সেখানে আছে। এরপর থেকে শুরু হয় আরও অস্বাভাবিক অভিজ্ঞতা। মাঝে মাঝে রাতে এমন একটা অবস্থায় পড়তাম যেখানে মনে হতো আমি জেগে আছি, কিন্তু শরীর নড়াতে পারছি না। চিৎকার করতে চাইতাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দস্বর বের হতো না। সেই অবস্থায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই অনুভূতিটা যে কেউ আমার খুব কাছাকাছি আছে। কখনো মনে হতো কেউ আমার উপর ঝুঁকিয়ে আছে। আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু উপস্থিতিটা খুবই স্পষ্ট ছিল। আমি অনেক দিন কাউকে কিছু বলিনি। পরে একদিন সাহস করে আম্মুকে বলি। তিনি খুব ভয় পেয়ে যান এবং এক কবিরাজের কাছে নিয়ে যান। কিছু পড়া দেওয়া এবং নিয়ম মানার পর ধীরে ধীরে এই অভিজ্ঞতাগুলো বন্ধ হয়ে যায়। আমি ভাবছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু পরে একটা জিনিস ধীরে ধীরে আমার মাথায় ঢুকতে শুরু করলো। যেসব রাতে ওই অদ্ভুত অভিজ্ঞতাগুলো হতো, তার আগের সন্ধ্যায় আমি প্রায় তাকে দেখতাম। প্রথমে বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু এখন পিছনে তাকালে মনে হয় এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। যেন সে আগে এসে দাঁড়িয়ে থাকতো। আর তারপর রাত নামার পর আমার ঘরের ভিতরে আমার উপস্থিতি টের পেতাম। আজ এতদিন পরও যখন এই ঘটনাগুলো মনে পড়ে, তখন সবচেয়ে বেশি ভয় লাগে, একটা চিন্তা থাকে, যদি সত্যিই সে বাইরে দাঁড়িয়ে থাকতো না, তাহলে কতটা কাছাকাছি এসেছিলাম, আদৌ কি বুঝতে পেরেছিলাম? কারণ আমি জানি আমি একা ছিলাম না, যদিও কাউকে দেখতে পাইনি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এখনও মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চারপাশ একদম নিঃশব্দ থাকে, কিন্তু অন্ধকারে মনে হয় যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। এমন এক দৃষ্টি যেটা সরাসরি দেখা যায় না, কিন্তু এড়িয়েও যাওয়া যায় না। তখন আমার মনে পড়ে যায় সেই জানালার কথা, সে ফাঁকা জায়গা, আর সে মানুষটা যে কোনো দিনও একবারও নড়েনি, তবুও যেন সবসময় কাছে এসেছিল। এখন আমি আর কোনো জানালার পথে সরাই দেখি না, কারণ আমার ভয় হয় যদি কোনো দিন সাহস করে তাকাই আর দেখি সেই এখনও ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো এবার সে শুধু বাইরে থাকবে না। আপনার জায়গায় হলে আপনি কি করতেন? জানালাটা খুলে নিশ্চিত হতেন, নাকি না দেখার ভান করে চুপচাপ বসে থাকতেন? কমেন্ট করে জানাবেন। রাত 3টা বাজে, আম্মা ডাকছে, হাসিব, ও হাসিব, ওঠ, আর কত ঘুমাবি? মুহূর্তে খাট থেকে লাফ দিয়ে উঠলাম। যে মা 2 বছর আগে মারা গিয়েছে, সে কিভাবে ফিরে আসলো বুঝলাম না। কৌতূহলবশত বলেই ফেললাম, আম্মা, ও আম্মা, কোথায় তুমি? এই তো আমি ঘুম থেকে উঠছি। কোথায় আম্মা তুমি? এই তো আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুই বাইরে আয়। মায়ের কণ্ঠটি শুনে দৌড়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি সত্যি সত্যি আম্মা দাঁড়িয়ে আছে। পরনে সারা কাপড় যেমন মৃত্যুর সময় পরানো ছিল। এরপর নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে দৌড়ে আম্মার কাছে ছুটে গেলাম। ঠিক সেই মুহূর্তে মা বলে উঠল, আসিফ, এখন আসিস না আমার কাছে, ধৈর্য ধর বাবা। কেন মা, কি হয়েছে তোমার? আমি যে আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বাবা, কর। তুমি আত্মহত্যা কেন করলে মা? আমাদের পরিবার তো দুঃখ কষ্ট কিছুই ছিল না মা। আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলা হয়েছে বাবা। তোমাকে মেরে ফেলেছে? কি মেরে ফেলেছে বলো? তোর বাবা আমাকে মেরে ফেলেছে। কি বলো এসব? বাবা না তোমাকে অসম্ভব ভালোবাসতো, এছাড়া তোমার মৃত্যুর পর বাবা আর বিয়েও করেনি। তোর বাবা কালো জাদু করে। তোর বাবার সঙ্গে হাজার সুন্দর সুন্দর পরী থাকে, যাদের সঙ্গে খারাপ কাজও করে, সেই কারণে বিয়ে করেনি। ও থাক, আমি গেলাম বাবা, আবার ফিরে আসবো কোনো একদিন। না, তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমার সঙ্গেই থাকবে। কথাটি শেষ হতে না হতে মা উধাও হয়ে গেল। চিৎকার করে উঠলাম, মা কোথায় গেলে? ফিরে আসো। আমার এমন চিৎকার বাড়ি থেকে সবাই বাইরে চলে আসে। বিশেষ করে আমার বাবা আমার কাছে এসে দোয়া পড়তে শরীরে ফু দিতে লাগলো।
তখন রাগান্বিত চোখে বললাম, তুই আমার মাকে হত্যা করেছিস, তুই আমার বাবা হতে পারিস না, তুই একটা অপরাধী। এরপর আমি আমার অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। আমার বাবা ডাক্তারকে এমনভাবে বলতেছেন, ডাক্তার, হাসিবকে এমন অবস্থা করে দিবেন যেন কখনো কথা বলতে না পারে আর উঠে দাঁড়াতে না পারে। কথাটি আমার কাছে আসা মাত্রই যখনই উঠতে যাব তখন দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে, সঙ্গে মুখে টেপ লাগিয়ে দিয়েছে যেন আমি চিৎকার করতে না পারি। ডাক্তার বলল সব কিছুই করব, এর জন্য 8 লক্ষ টাকা লাগবে। বাবা বলল, টাকা নিয়ে কোনো সমস্যা নাই, আমি টাকা দেব, তোমার অ্যাকাউন্টে পেমেন্ট করতেছি, তুমি কাজ করো। বাবার কথা মতন ডাক্তার সেই সব কাজ করলো। এর কিছুক্ষণ পরে আমি উপলব্ধি করলাম সত্যই আমি কথা বলতে পারছি না, কারণ আমার জিভ কেটে নিয়েছে। আর উঠে দাঁড়াতেও পারছি না, মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। শুধুমাত্র সব কিছু শুনতে পাচ্ছিলাম। এরপরে দেখলাম বাবা আমার কানে এসে বলতেছে, তোকেও সেই দিন শেষ করে দিতাম, তোর ভাগ্য ভালো ছিল। পরবর্তীতে ভাবলাম আমার তো এই পৃথিবীতে তেমন কেউ নাই, তাই তোকে বাঁচিয়ে রাখি, কিন্তু তুই যে আমার শত্রু হয়ে দাঁড়াবি ভাবতে পারিনি, সেই কারণে তোকে এতদিন তিলে তিলে মারবো। এই বলে বাবা হেসে ফেললো। আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, কিন্তু কিছু করতে বা বলতে পারছি না। এর ঠিক কিছুদিন পর বাবা আমাকে বাড়িতে নিয়ে এসে একটি অন্ধকার রুমে বন্ধ করলো এবং কোনো এক অদৃশ্য ব্যক্তিকে বলল, আজ থেকে এর খাওয়া দাওয়া সব দায়িত্ব তুলে দিলাম। তখন সেই ব্যক্তিটা বলল, আপনি চিন্তা করবেন না, আমি দায়িত্ব পালন করব। কথায় বুঝলাম এটি একটি মেয়ে, কিন্তু অদৃশ্য কিভাবে সেটা জানি না। বাবা চলে যাওয়া মাত্র সেই অদৃশ্য মেয়েটি একটি সুন্দর মেয়ের রূপে চলে আসলো। সে এসে আমাকে বলতেছে, আজ থেকে তোমার দেখাশোনা আমি করব। আমি নিশ্চুপ, কারণ কথা বলার ক্ষমা আমি হারিয়েছি। তবুও চোখের ইশারা বোঝালাম হ্যাঁ। ও, আমার নাম ফাইমা, পরিরাজ্য রাজকন্যা আমি। তোমার নাম তো হাসিব, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি। নিশ্চুপে সব শুনে যাচ্ছিলাম। তখন সেই মেয়েটি বলল, তুমি কেন তোমার বাবার এইসব কাজে মাথা ঢোকালো? হ্যাঁ, তুমি যদি জানতে তোমার বাবা কতটা খারাপ মানুষ তাহলে কখনো এইসবে আসতে না, বুঝলা? না হারাইতে ছিপ, না হারাইতে শরীর। উফ, আমার পিপাসা পেয়েছে। পিপাসার কথাটি বলে ফাইমা বাপ পরি অদৃশ্যভাবে এক গ্লাস রক্ত নিয়ে ঢোক ঢোক করে পান করতে লাগলো। মুহূর্তে বমি করে ফেললাম। যা দেখে ফাইমা বলছে, বমি করার কিছু নাই, এটা আমার নিত্যদিনের খাবার, বুঝলা? এই বলে আমার কাছে আসতে লাগলো। এই পর্যায়ে কাছে এসে আমাকে, তো প্রিয় লিসেনার্সগণ, পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় থাকুন। আর গল্পটা কীরকম হয়েছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমার গর্ভে 3 মাসের বাচ্চা বেড়ে উঠতেছে, অথচ আমি নিজেও জানি না। কালকে রাতে ভীষণ পেট ব্যথা করতেছে, যার কারণে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখা মাত্র বলে উঠলো, আপনি তো মা হতে যাচ্ছেন, এমন ব্যথা হওয়া স্বাভাবিক। ডাক্তারের মুখে এমন কথা আমি থ মেরে গেলাম। ডাক্তার কি নেশা করেছেন নাকি যা বলতে বলতেছেন? বলে উঠলাম, এই যে মিস্টার, আপনি কি বলতেছেন? আপনি কি সেটা জানেন নাকি হুদাই বলতেছেন? আশ্চর্য, আমি হুদাই বকতে যাব কেন? যা সত্য সেটাই তো বললাম। আপনার গর্ভে 3 থেকে 4 মাসের বাচ্চা আছে। চুপ, একদম চুপ। এখন আমার বিয়ে হলো না, আমার বাচ্চা গর্ভে আসবে? মানে আপনি অবিবাহিত নাকি? যদি অবিবাহিত হন তাহলে গর্ভের সন্তান আসলে কিভাবে? দেখুন, আমার গর্ভে কোনো সন্তান নেই, আপনার কোথাও ভুল হচ্ছে। ওয়েট, এক্স-রে করে দেখি, তাহলে বোঝা যাবে। এরপর উনি আমার এক্স-রে করে দেখেন সত্যি আমার গর্ভে সন্তান, অথচ আমি নিজেও জানি না কিভাবে সম্ভব হলো। নিশ্চুপে বসেছিলাম। ডাক্তার বলে উঠলেন, একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন। আমি সম্মতি দিলাম। বলেন। আপনার কি বয়ফ্রেন্ড আছে, যার সঙ্গে হয়তো আপনি ভুলবশত খারাপ কিছু কাজে লিপ্ত হয়েছিলেন? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি কখনো সম্পর্কে জড়াইনি। তাহলে কিভাবে এটা সম্ভব বলুন? আমার মনে হয় আপনার মনে পড়তেছে না। জানি না আমি।
এই বলে ডাক্তারকে টাকা দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসা মাত্র মা বলে উঠলো, কি ব্যাপার তোমা, কোথায় গেছিলে? এই তো মা, বাইরে গিয়েছিলাম। কেন, কিছু বলবা? না, এমনি জিজ্ঞেস করলাম। তবে আমার কেন জানি মনে হচ্ছে তোর মন খারাপ। মৃদু হাসি দিয়ে বললাম, আরে না, মন খারাপ হবে কেন শুনি? বাড়ি থেকে আসলাম তাই শরীরটা একটু ক্লান্ত লাগছে আমার। ঠিক আছে, রুমে যে বিশ্রাম কর। এরপর রুমে এসে ভাবতে থাকলাম, আমার সঙ্গে এটা কি হলো? কে এই কাজটি করলো? আর সেটাও কিভাবে? এইসব শুয়ে শুয়ে ভাবতেছিলাম। এমন মুহূর্তে অনুভব করলাম কেউ একজন আমার শরীর থেকে পোশাক খোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম, কিন্তু কাউকে দেখতে পাইলাম না। আবার দেখতেছি কেউ একজন আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল, অথচ তাকে আমি দেখতেই পাচ্ছি না। বিছানা থেকে উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে জড়িয়ে ধরে বেঁধে রেখেছে। চিৎকার করতেছি বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ আসতেছে না। বুঝলাম এটা মনে হয় ভূতের কাহিনী। যখন পেরে উঠলাম না, তখন নিজেকে সুপিয়ে দিলাম তার কাছে। তখন দেখলাম সে ধীরে ধীরে আমার শরীরটা লগ্ন করলো এবং সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু একটা করলো। আবার সে নিজে থেকে আমার শরীরে সব পোশাকও পরিয়ে দিল। এবার বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান আসলো কিভাবে, আর এই রহস্যটাই বা কি। এর ঠিক কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে গেলাম। সবকিছু যেন আগের মতনই হলো। এরপর ভাবলাম মাকে সবকিছু খুলে বলবো, কিন্তু সাহস হয়ে ওঠেনি। পরের দিন সকাল সকালে একটু কলেজে গেলাম। কলেজে এসে আমার প্রিয় বান্ধবী অহনাকে বলতে লাগলাম, অহনা জানিস, অদৃশ্য কিছু একটা আমার সঙ্গে প্রতিনিয়ত মনে হচ্ছে শারীরিক মেলামেশা করতেছে। আমার গর্ভে 3 মাসের সন্তান। আমার গর্ভে 3 মাসের একটি সন্তানও এসেছে। অহনা আমার এইসব কথা শুনে হাসতে থাকলো। কি হলো, তুই হাসতেছিস কেন? আমি কি হাসার কথা বলতেছি? তাহলে কিসের কথা বলতেছি? হ্যাঁ, আমার মনে হয় তোর রাতে ঘুম হয়নি, তাই আবল তাবল বকতেছিস। চুপ কর অহনা, আমি সত্যিই বলতেছি। আমি জানি বিশ্বাস করবি না, তোর সঙ্গে এমনটা হলে ঠিকই বিশ্বাস করতি। কথাটি শেষ হতে না হতে দূর থেকে হাসিব আমাকে তোমা তোমা বলে ডাকতেছে। হাসিব হচ্ছে আমার বন্ধু। ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কেউ কাউকে লজ্জায় এখনো বলতে পারিনি। অনেক কাছ থেকে উঠে হাসিবের কাছে গেলাম। হ্যাঁ হাসিব, বলো। তোমাকে একটা কথা বলতাম, জানি না এই কথা শোনার পর তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবে কিনা। আরে বলো, সমস্যা নেই। হাসিব চোখ বন্ধ করে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। হাসিবের সঙ্গে আমিও বলে উঠলাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি হাসিব, আই লাভ ইউ টু। সত্যই? তাহলে বলো নাই কেন? আমি মেয়ে হয়ে বলবো নাকি? হ্যাঁ, জানো না মেয়েদের বুক ফাটায় তবু মুখ ফোটে না। এই ভালোবাসি কথাটা বলতে এত সময় লাগে? ভয় বলি না, চলো এখন ক্লাসে যাই। এরপর হাসিবের সঙ্গে এসে ক্লাস করলাম। 2 থেকে 3টা ক্লাস করার পর পার্কে ঘুরতে গেলাম, দিনটাকে স্মরণীয় করতে। সারাদিন ঘোরাঘুরি শেষ, সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। এরপর আমার রুমে প্রবেশ করা মাত্র আমার সঙ্গে এমন কিছু ঘটবে যা কখনো কল্পনাও করতে পারিনি। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বের সবটা খুলে বলবো, অপেক্ষায় থাকুন। যিনি সন্তান, লেখক মিস্টার হাসিব।